দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি। 10 বছর ধরে সংস্কার চলবে, 4 বছরের মধ্যে নির্বাচন অসম্ভব, বললেন গোলাম মাওলানা রনি। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে, বললেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো, ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষোভ গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম মূল্যায়ন করে গণতন্ত্র মঞ্চ বলেছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা দেখা যাচ্ছে না। বাজার পরিস্থিতিকে বেসামাল আখ্যা দিয়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনজীবনের সংকট সমাধানের দাবিতে আগামী 27 নভেম্বর বেলা 11টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে, খুচরা বাজারে তারও কোনো প্রভাব নেই। বৈঠকের প্রস্তাবে বলা হয়, পুরনো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে। তাদের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। টিসিবির তৎপরতায় যোগান বৃদ্ধি ও অভাবী পরিবারে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। সভায় বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে। 10 বছর ধরে সংস্কার চলবে, 4 বছরের মধ্যে নির্বাচন অসম্ভব, বললেন গোলাম মাওলানা রনি। অন্তর্বর্তী সরকার 4 বছর ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি। তিনি বলেছেন, সরকার এই ক্ষেত্রে সফল হলে 8 থেকে 10 বছর ধরে রাষ্ট্র সংস্কার চলতে থাকবে। সাবেক এই সংসদ সদস্য তার পোস্টে লিখেছেন, ডক্টর ইউনূসের সরকার 4 বছর ক্ষমতায় থাকতে চায়। তারা যদি সফল হন তবে আমার আশঙ্কা আগামীতে তাদের এই অভিলাষ দ্বিগুণ হবে। সেক্ষেত্রে 8 থেকে 10 বছর ধরে রাষ্ট্র সংস্কার চলতে থাকবে। তিনি আরও লিখেছেন, জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির লোকজন মনে করেছিল তারা ক্ষমতায় এসে গেছে। মন্ত্রী এমপি হওয়ার দৌড় এবং এলাকায় আধিপত্য বিস্তার একটা দ্রুত গতিতে হয়েছে, যার কারণে ইতিমধ্যে বহু বিপত্তি ঘটে গেছে। দুর্বল সরকার, রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভঙ্গুর অবস্থার কারণে আগামী 2 থেকে 4 বছরে একটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক সঠিক নির্বাচন অসম্ভব। সুতরাং উল্লেখিত অবস্থায় নির্বাচন হলে 300 আসনই বিএনপির দখলে থাকবে। বিএনপির প্রার্থীর সামনে অন্য দলের প্রার্থী দাঁড়াতেই পারবে না। ভোট কেন্দ্রে ভোটার আসবে না, কিন্তু ভোটের হার 80% বেশি হবে। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। তিনি আরও লিখেছেন, পুরো সিস্টেম যেভাবে ভেঙে পড়েছে, তাতে করে উল্লেখিত 2টি সমীকরণের বাইরে যে বিকল্প আছে তার পরিণতি আরও ভয়াবহ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমরা নিয়তির খপ্পরে পড়ে গেছি। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে, বললেন ফখরুল। নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি, কারণ এই ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে। ফখরুল বলেন, এটা তো নির্বাচনী সরকার নয়। বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা ইম্যাটেরিয়াল। যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, সংঘাতের মধ্যে যারা জড়িয়ে দিতে চাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ তখন সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, আর তা না হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে যেতে চায় এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে। এ সময় গত 1.5 দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিএনপি গত 15 বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা। তারা স্ট্রাইকার, বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা। ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তো কম কষ্ট করেননি, কিন্তু বুক পেতে দিতে পারেননি। সাঈদ যেভাবে বুক পেতে দাঁড়িয়েছিল সেটাই শেখ হাসিনার পতনের টার্নিং পয়েন্ট। ফখরুল বলেন, ছাত্ররা অনেক কথা বলবে, আমরা হিসেবি, তাই অভিজ্ঞতা থেকে বলছি। সংস্কারের কথা বিএনপিও বলেছে, অবশ্যই সংস্কার চাই, সেটা যৌক্তিক সময়ে হতে হবে। এসব না করতে পারলে সমাজ পরিবর্তন করা যাবে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে সবাইকে সতর্ক থাকার প্রতিও গুরুত্ব আরোপ করেন বিএনপির মহাসচিব।
এবং বলেন এমন কাজ করা যাবে না যা আমাদের দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। সচিবালয়ে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিভাবে সংস্কার করবেন আপনি? কাদের দিয়ে সংস্কার করবেন? এরা সংস্কার করতে দিবে না। বেশিরভাগ আমলা বসে আছে যারা স্বৈরাচারের দোসর, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এমনটা তো আমরা দেখতে পাচ্ছি না। এগুলো দৃশ্যমান করেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা একটি ক্রান্তিকাল পার করছি। গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন, ভালো হয়েছে। অনেকেই আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সকল প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে একটি নির্বাচনের রূপরেখা দিবেন। তিনি বলেন, আমরা সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে যেভাবে করলে সুন্দর হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেভাবেই এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছি। ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী। খেলাটা এখন হবে সাংবাদিকদের, এই প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাঈদী বলেন, কথা বলেছি মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রসঙ্গে। কারণ আওয়ামী লীগ এই ট্রাইব্যুনালকে দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সেই ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি এই ট্রাইব্যুনালে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে, এটাই দেখতে এসেছি। এদিকে গত 15 অক্টোবর মাসুদ বিন সাঈদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে। খুনি হাসিনার বানানো আইনে এবং তারই বানানো ট্রাইব্যুনালে হাসিনা আর তোর দোসরদের বিচার হবে ইনশাল্লাহ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীকে ঢাকায় তার শহীদবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় 2010 সালের 29 জুন। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। তাকে গ্রেফতারের পর 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয়। 2013 সালের 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতনের অভিযোগ এনে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন। সেই রায়ের প্রতিক্রিয়ায় দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। তার আপিলের ব্যাপারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন 2014 সালের 17 সেপ্টেম্বর। সেই রায়ে সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আপিল বিভাগের রায়ও পুনর্বিবেচনায় আবেদন করেছিলেন দেলোয়ার হোসেন সাঈদী, কিন্তু সেই আবেদন আপিল বিভাগের আমৃত্যু কারাদণ্ডের রায়ে কোনো পরিবর্তন হয়নি। সেই থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2023 সালের 15 আগস্ট রাত 8:40 তিনি মারা যান। এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। কড়া নিরাপত্তায় সকাল 10টার দিকে প্রিজন ভ্যান করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।